4 ঘন্টা। কি হবে 4 ঘন্টা পর? কিসের বাকি 4 ঘন্টা? তামাম বিশ্বের নজর যেদিকে, আমি ঠিক সে কথাই বলছি। গোটা দুনিয়া যা ভাবছে আমি এক্স্যাক্টলি সে কথাই বলছি। গোটা দুনিয়ার নজর এখন ওই মেগা হাই ভোল্টেজ ঐতিহাসিক বৈঠকের দিকে। সবার মনে প্রশ্ন, কি হয় কি হয়? আর মাত্র 4 ঘন্টা, ভারতীয় সময় রাত 1টার আশপাশে অনুষ্ঠিত হতে চলেছে সেই ঐতিহাসিক বৈঠক, যে বৈঠকের প্রভাব সরাসরি বা পরোক্ষভাবে আমাদের ওপর এসে পড়লো বলে। ভালো হলে ভালো, খারাপ হলে খুব খারাপ। আমেরিকার আলাস্কায় মুখোমুখি হতে চলেছেন ট্রাম্প আর পুতিন। মার্কিন প্রেসিডেন্ট আর রাশিয়ার প্রেসিডেন্ট। গত 6 বছরে এই দুই রাষ্ট্রনেতার এটা প্রথম সাক্ষাৎ। 3 বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। দু দেশের যুদ্ধে ইতি পড়ুক, শান্তি ফিরুক, সবাই চাই। আর সেই সমাধান খুঁজতেই মুখোমুখি ট্রাম্প পুতিন। কিন্তু শান্তির সূত্র খোঁজার সেই বৈঠক শুরুই হচ্ছে এক রাশ আশঙ্কা নিয়ে। কি হয় কি হয়? হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাবেন বলে দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ফের মার্কিন প্রেসিডেন্টের গদিতে বসে এবার যুদ্ধবিরতির সূত্র খুঁজতে পুতিনের সঙ্গে মুখোমুখি বসছেন তিনি। তবে বৈঠকের আগেই ট্রাম্পের নিজের মনেই সন্দেহ, সংশয়। পুতিন যুদ্ধ শেষ করতে প্রস্তুত, এটা আমার বিশ্বাস। প্রথমে জোরালো গলায় দাবি করলেও পরে আলোচনা সফল হবে না বলেই সন্দেহ প্রকাশ করেছেন ট্রাম্প। এমনকি ভারতের উপর চড়া শুল্ক চাপানোয় রুশ প্রেসিডেন্ট শান্তি আলোচনায় রাজি হয়েছেন বলেও দাবি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্টের আশঙ্কা ছাপিয়ে যে কারণে আরো বেশি করে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা নিয়ে কি হয় প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। সেটা হলো এই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি না থাকায়। দীর্ঘ 3 বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলছে। রাশিয়ার আক্রমণে এখন ইউক্রেন কার্যত ধ্বংসস্তূপ। তামাম দুনিয়ার একটাই স্বর, যুদ্ধ নয়, শান্তি চাই। এবার দেখার শান্তির নোবেলের জন্য কান্নাকাটি করা ট্রাম্প পুতিনকে রাজি করাতে পারেন কিনা, যে ট্রাম্পের নিজের মনে এখন কি হয়। আমি যা বলি সত্যি বলি, সত্যকে একটু তলিয়ে দেখি। আজ গোটা দুনিয়ার চোখ এই বৈঠকের দিকে। যুদ্ধ থামবে, শান্তি ফিরবে, ভেস্তে যাবে বৈঠক ভেস্তে যদি যায়, যুদ্ধ তো থামবেই না, উল্টে আমাদের ওপর, ভারতের ওপর
কোনো খাড়া নেমে আসতে পারে, কারণ রাশিয়ার সঙ্গে আমাদের সুসম্পর্ক এক রাশ প্রশ্নে কাটা ছেঁড়া করছে গোটা দুনিয়া। মার্কিন আর রুশ প্রেসিডেন্টের বৈঠকে কি হয় আমার নজর আরো একটা দিকে। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প আর ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক আমরা জানি, প্রশ্ন হলো বৈঠকটা কোথায়? জানেন তো বৈঠকের ভেন্যু আলাস্কায়? না, সেটা আমরা সকলেই জানি, কিন্তু এতটুকুতেই এই বৈঠক কোথায় হবে সেই জায়গার গুরুত্ব শেষ হয় না। আমি নির্দিষ্ট ভেন্যুর কথা বলছি। আলাস্কা তো একটা বড় জায়গা, আলাস্কার কোথায় হচ্ছে বৈঠক লক্ষ্য করেছেন? দুই রাষ্ট্রনেতার এই বৈঠক হতে চলেছে আমেরিকার জয়েন্ট বেস এলমেন্ডর্ফ রিচার্ডসন সামরিক ঘাঁটিতে। আলাস্কার সবচেয়ে জনবহুল শহরের উত্তরে অবস্থিত এই মার্কিন সেনা ঘাঁটি, যার ঐতিহাসিক গুরুত্ব অনেক। কোল্ড ওয়ার ঠান্ডা যুদ্ধের সময় এই সামরিক ঘাঁটি থেকেই তৎকালীন সোভিয়েত রাশিয়ার ওপর নজরদারি চালাতো মার্কিন সেনা। সেই রাশিয়ার সঙ্গে বৈঠক সেই সেনা ঘাঁটিতেই। আলাস্কা অঞ্চলটি একসময় রাশিয়ার ছিল, পরে আমেরিকার কাছে তা বিক্রি করে দেয় মস্কো। সেদিক থেকেও এই সামরিক ঘাঁটিকে বৈঠকের জন্য বেছে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমেরিকায় আরো অনেক ঐতিহাসিক জায়গা থাকতেও আলাস্কার অ্যাঙ্করেজের মার্কিন সামরিক ঘাঁটিকেই কেন বাছা হলো? আসলে দুই রাষ্ট্রনায়কের বৈঠক খুব দ্রুত ডাকা হয়েছে। তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এর চেয়ে ভালো জায়গা আর ছিল না বলেই মার্কিন গোয়েন্দা সূত্রে খবর। তবে যেহেতু ইউক্রেন যুদ্ধের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত সহ বিভিন্ন দেশে একাধিক মামলা রয়েছে, তাই আমেরিকার সামরিক ঘাঁটিতে এই বৈঠক ডাকা হয়েছে বলেই মনে করা হচ্ছে, যেখানে তিনি যেতে পারেন। আর এইসব মামলাগুলোর জন্য পুতিন পৃথিবীর যে কোনো দেশে চাইলেই যেতে পারবেন না। কিন্তু আরেকটি আন্তর্জাতিক সূত্রে উঠে আসছে মারাত্মক সম্ভাবনার কথা। জানা যাচ্ছে আলাস্কার মার্কিন সামরিক ঘাঁটিতে হতে পারে শতাব্দীর সবচেয়ে বড় ভূখণ্ড বিনিময় চুক্তি। যুদ্ধ থামানোর বিনিময়ে রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের ভূখণ্ডের একটা অংশ দাবি করতে পারেন। যুদ্ধবিরতির বিনিময়ে তাদের সার্বভৌম ভূখণ্ডের একটি অংশ, সেক্ষেত্রে ইউক্রেনকে ছেড়ে দেওয়ার দাবি উঠতে পারে, যদিও পুরোটাই আন্তর্জাতিক কূটনীতিক বিশেষজ্ঞদের ধারণা, জল্পনা। পুতিনই জানেন তার মনে কি আছে। তিনি ইউক্রেনের জমির বিনিময়ে যুদ্ধ থামাবেন নাকি নতুন কোনো শর্ত আরোপ করবেন? আলাস্কায় এই মিলিটারি বেসে আলোচনা কেন? মিলিটারি বেসে সামরিক যে ক্যাম্প, সেখানে আগেও আলোচনা হয়েছে। মুখে অন্তত আলাস্কার ক্ষেত্রে বলা হচ্ছে যে আলাস্কার পরিবেশ, আলাস্কার ভূপ্রকৃতিগত বৈচিত্র্য নিয়ে, বৈচিত্র্য সংরক্ষণ নিয়ে আলোচনা হবে। কিন্তু মিলিটারি বেসে আলোচনার একটা আলাদা তাৎপর্য থাকতে পারে। সেখানে আমেরিকার সামরিক শক্তি প্রদর্শনের একটা ব্যাপার থাকতে পারে। আর মাত্র 4 ঘন্টা তারপর মুখোমুখি বসবেন ট্রাম্প পুতিন। যুদ্ধ বন্ধ হয়ে শান্তি? বৈঠকের আগে দুনিয়া জুড়ে এটাই প্রশ্ন। তাবড় বিশ্ব প্রমাদ গুনছে।
গোটা দুনিয়ার চোখ থাকবে বৈঠকের পর ট্রাম্প পুতিনের যৌথ বিবৃতির দিকে। তবে ভলোদিমির জেলেনস্কি বা ইউক্রেনের কোনো প্রতিনিধিকে ছাড়াই অনুষ্ঠিত হতে চলা বৈঠক সফল অথবা বিফল দুই হওয়ারই সম্ভাবনা রয়েছে। কারণ আমেরিকার প্রেসিডেন্ট চাইবেন যে কোনো উপায়ে রাশিয়াকে যুদ্ধ বিরতিতে রাজি করাতে, তাহলে শান্তির নোবেলটা পাক্কা, গ্যারান্টি। আবার রুশ প্রেসিডেন্টের টার্গেট থাকবে নিজের দাবি। এই আলোচনা সফল হবে না বিফল হবে সেটা কিন্তু নির্ভর করবে দুই রাষ্ট্রপ্রধানের অ্যাটিটিউডের উপরে, অর্থাৎ কে কতটা এগোবেন, কে কতটা পেছোবেন, কে কতটা ছাড়তে রাজি হবেন তার উপরে কিন্তু নির্ভর করবে। পুতিন যদি ট্রাম্পের প্রস্তাব মেনে নেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি ট্রাম্পের প্রস্তাব মেনে নেন, তাহলে আলোচনা সফল হবে। যে দাবিতে তিনি গত 3 বছর ধরে ইউক্রেনে আক্রমণ চালাচ্ছেন এবং আদায় করে নিতে পারবেন আগামী দিনেও। প্রথমেই বলি, বৈঠক যদি সফল হয় সেই সম্ভাবনার কথা। যদি বৈঠক সফল হয়, এই শতাব্দীর সবচেয়ে বড় যুদ্ধে ইতি পড়বে। সেক্ষেত্রে ট্রাম্প পুতিন এই বৈঠকের সিদ্ধান্ত ঐতিহাসিক হয়ে থাকবে, তারিখটাও ঐতিহাসিক হয়ে থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছেন, ভ্লাদিমির পুতিনের সঙ্গে এই বৈঠক সফল হলে তিনি দ্বিতীয় বৈঠক করবেন। দ্বিতীয় বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও থাকবেন। ভারতের ওপর চড়া শুল্ক চাপানোয় নাকি রুশ প্রেসিডেন্ট শান্তি আলোচনায় রাজি হয়েছেন। পুতিনের সঙ্গে বৈঠকের আগেই দাবি ট্রাম্পের। ফলে আন্তর্জাতিক দুনিয়া মনে করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে পারলে ভারতের ওপর চাপানো শুল্ক কমিয়ে দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। মানে যদি বৈঠক সফল হয়, 50% শুল্ক কমে যেতে পারে আমাদের ওপর। সম্ভাবনা ওড়ানো যায় না, কারণ পুরোটাই রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের ওপর নির্ভরশীল এবং ভারত নাকি তেল কিনে রাশিয়া থেকে রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যাওয়ার খরচ যোগাচ্ছে পরোক্ষে। এটাই তো অভিযোগ ট্রাম্পের। আর তাই শাস্তি হিসেবেই ভারতের ওপর আলাদা বাড়তি 25%, মোট 50% শুল্ক চাপিয়েছে আমেরিকা। রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কে আমেরিকার আপত্তির কারণই ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধের জন্যই রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশে চাপিয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শেষ হলে আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণও সম্পূর্ণ ওলটপালট হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প মস্কো কিভের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতায় সফল হলে রাশিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক অন্য খাতে বইবে। এখন ওয়ার্ল্ড অ্যাক্সিস বদলে গেছে। আমেরিকা ভারত দূরত্ব বেড়েছে, রাশিয়া ভারত কাছাকাছি, চীন ভারত কাছাকাছি। আর যদি বৈঠক সফল হয়, আমেরিকা আর রাশিয়া হবে কাছাকাছি, তখন ভারতের অবস্থান, ভারত কি আবার আমেরিকাকে বন্ধু রাষ্ট্র হিসেবেই পাবে? তখন আর ভারতের অর্থনীতি বা রাশিয়ার অর্থনীতিকে মৃত মনে হবে না ট্রাম্পের। তবে ট্রাম্প পুতিন বৈঠক সফল হলেও পরের ধাপ নিয়ে যথেষ্ট সন্দেহ থাকছে, কারণ পুতিন জেলেনস্কির সঙ্গে এক টেবিলে বসতে প্রথম থেকেই রাজি নন। ট্রাম্প বলছেন পুতিনের সঙ্গে তার বৈঠক সফল হলে জেলেনস্কির উপস্থিতিতে দ্বিতীয় বৈঠক হবে। যুদ্ধবিরতির আলোচনা সফল হলে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠতে পারে। তবু কি হয় দুনিয়া জুড়ে প্রশ্ন। এই তো যদি বৈঠক সফল হয়, লাখ টাকার প্রশ্ন, যদি আলাস্কার এই বৈঠক সফল না হয় কি হতে পারে? যুদ্ধ থামবে না।
এবং রাশিয়া আরো আগ্রাসী হবে। তাতে ইউক্রেন, ধুঁকতে থাকা ইউক্রেনে মৃত্যুই একমাত্র ভবিতব্য হবে। আলোচনা সফল হবে না এই আশঙ্কা নিয়ে পুতিনের সামনে বসতে চলেছেন ট্রাম্প। তবে হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন, ভয়, ভীতি বা চাপের কাছে মাথা নোয়াবেন না। আমেরিকার প্রেসিডেন্টের এই মন্তব্যে প্রমাদ গুনছে দুনিয়া, কারণ আলাস্কায় বৈঠক ব্যর্থ হলে আরও খারাপ হবে আন্তর্জাতিক পরিস্থিতি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ তো থামবেই না, উল্টে আমেরিকা সরাসরি যুদ্ধের অংশ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে রাশিয়াকে চরম শত্রু ভেবে নেবে আমেরিকা, আর রাশিয়ার চরম শত্রু হলে তার কাছাকাছি থাকা ভারতের ওপরেও খাড়া নামবে। 50% শুল্ক কোথায় গিয়ে দাঁড়াবে আমরা হয়তো আন্দাজও করতে পারছি না। রাশিয়া ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বাধা দেওয়ার চেষ্টা করলে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে মস্কোকে, হুঁশিয়ারি ট্রাম্পের। বৈঠক ব্যর্থ হলে রাশিয়ার ওপর আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপাবেন ট্রাম্প, হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। অর্থাৎ হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের আগে থেকে যে ট্রাম্প পুতিনের প্রশংসা করে আসছেন, সেই ট্রাম্পই রাশিয়ার প্রেসিডেন্টের ওপর খড়গহস্ত হবেন। ওয়াশিংটন মস্কোর মধ্যে কিয়েভ নিয়ে বৈঠকের আউটকামের দিকে নয়াদিল্লি তাই সেন দৃষ্টিতে তাকিয়ে থাকবে। কারণ ওই যে বললাম, চরম শত্রু যদি রাশিয়া হয়ে যায়, শত্রুর মিত্র শত্রুই হবে। পুতিন যদি ট্রাম্পের প্রস্তাব মেনে না নেন তাহলে আলোচনা সফল হবে না। অর্থাৎ ট্রাম্প যদি বলেন যে সোয়াপিং অফ টেরিটরিজ, ভূখণ্ডের বদল, ভূখণ্ড হস্তান্তর, সেক্ষেত্রে পুতিনের পক্ষে সেটা মেনে নেওয়া সম্ভব নয়। কেননা ইউক্রেনের যে অংশ পুতিন বা রাশিয়া নিজেদের বলে দাবি করছে, সেটা ছেড়ে দেওয়া পুতিনের পক্ষে সম্ভব নয়। সেটার সঙ্গে রাশিয়ার জাত্যাভিমান জড়িত, সেটার সঙ্গে রাশিয়ার জাতীয় স্বার্থ জড়িত। মানে আমেরিকা ভারতকেও তখন চরম শত্রু হিসেবেই দেখবে। ফলে ওই হাফ সেঞ্চুরির যে শুল্ক যুদ্ধ চলছে 50%, সেটা কোথায় দাঁড়াবে? দেখুন, মস্কোর সঙ্গে নয়াদিল্লির বাণিজ্যিক সম্পর্ক ট্রাম্প ভালো চোখে এমনিই দেখছেন না, তাই ভারতের ওপর এত শুল্ক। আর বৈঠক ব্যর্থ হলে বুঝতে পারছেন কি সাংঘাতিক পরিণতি হবে এই শুল্কের। আর কি কি অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপতে পারে। আন্তর্জাতিক দুনিয়ার স্বার্থ জড়িয়ে রয়েছে আজকের এই বৈঠকের সঙ্গে। গোটা দুনিয়া, সব দেশ হাঁ করে তাকিয়ে রয়েছে পুতিন আর ট্রাম্পের এই বৈঠকের দিকে। তাই বৈঠক যদি ব্যর্থ হয়, আশঙ্কা আরো অনেক বাড়বে। আর পুতিনের অতীত বলছে তিনি সহজে মাথা নোয়ানোর নন। সে আনে কোলাকুলি হবে আজ আলাস্কায় বিশ্বের দুই শক্তিধর দেশের রাষ্ট্রনায়কদের মধ্যে। তাদের সম্পর্কে এর চেয়ে ভালো বিশেষণ আর কিছু হয় না। এ বলে আমায় দেখো, বলে আমায়। ট্রাম্প যদি ছোড়নেওয়ালা না হন, তাহলে পুতিনও দেখে নেওয়ার পাত্র। কি হতে চলেছে, কি হবে আজ? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন অতীতে মাথা নোয়াননি, তার অজস্র উদাহরণ রয়েছে। আমেরিকা, ব্রিটেন সহ তাবড় পশ্চিমী দুনিয়ার রক্তচক্ষু এক গুচ্ছ নিষেধাজ্ঞা থোড়াই কেয়ার করে এসেছেন পুতিন। ইউক্রেনে তিনি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, হাজার বিধিনিষেধ তার উপর আরোপ করার পরও দীর্ঘ 3 বছর ধরে। সেই পুতিনের সঙ্গে রফা সূত্র খোঁজা কঠিন কাজ, ট্রাম্পও জানেন। ফিরে দেখা যাক অতীতে ভ্লাদিমির পুতিনের ভূমিকা এবং মার্কিন প্রেসিডেন্টদের সঙ্গে তার সম্পর্ক। আদর্শগত শত্রুতা থেকে দু দেশের রাষ্ট্রনায়কের মধ্যে সম্পর্কের ওঠাপড়া। আমেরিকা ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক চিরকালই অম্ল মধুর। হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের আগে থেকে ভ্লাদিমির পুতিনের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ডোনাল্ড ট্রাম্প।
সম্প্রতি রাশিয়ার দিকে তাক করে নিউক্লিয়ার সাবমেরিন মোতায়েনও করে আমেরিকা। ইউক্রেন আক্রমণের পরেই রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাপায় আমেরিকা। এবার ইউক্রেনের শান্তির খোঁজে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট। আদর্শগত চিরশত্রু ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সম্পর্কের ওঠাপড়া টানাপোড়েন অতীতেও এরকমই ছিল। এর আগের দফায় ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক নিয়ে আশাবাদী ছিলেন। মোট 6 বার দুই রাষ্ট্রনেতার বৈঠক হয়, কিন্তু ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগ করেন। জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন ওয়াশিংটন ও মস্কোর সম্পর্ক তলানিতে ঠেকেছিল। বাইডেন পুতিনকে খুনি বলে বর্ণনা করেন, যার জেরে আমেরিকা থেকে রাশিয়া তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয়। মার্কিন যুক্তরাষ্ট্র সেই পথেই হাঁটে। বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সম্পর্ক একেবারেই ভালো ছিল না। 1998 সালে ওবামা রাশিয়াকে G8 গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করে সম্পর্ক ভালো করার চেষ্টা করেন, কিন্তু 2014 সালে রাশিয়া ক্রিমিয়া দখল করলেই জোট থেকে মস্কোকে বের করে দেওয়া হয়। 2001 সালে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জঙ্গি হামলার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে ফোন করে পাশে থাকার বার্তা দেন ভ্লাদিমির পুতিন। কিন্তু 2003 সালে আমেরিকা ইরাক আক্রমণ করলে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে উত্তেজনা চরমে ওঠে। বিল ক্লিন্টন মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন ভ্লাদিমির পুতিন ও রাশিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। সেই সময় দুটি অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি হয় দু দেশের মধ্যে, যার জন্য পুতিনকে অভিনন্দন জানিয়েছিলেন ক্লিন্টন। পাল্টা আমেরিকাকে রাশিয়ার অন্যতম অংশীদার আখ্যা দিয়েছিলেন পুতিন। আমেরিকার আলাস্কায় রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প ও পুতিনের বৈঠকের ফলাফলের ওপর আগামী দিনে দুদেশের সম্পর্ক কোন দিকে মোড় নেবে তা নির্ভর করছে। তবে অতীত বলছে পুতিনকে রাজি করানো খুব কঠিন। উনআশিতম স্বাধীনতা দিবসে এসে আমরা চাই ভালো কিছু শুনতে। বৈঠক থেকে এমন কিছু বেরিয়ে আসুক যা গোটা বিশ্বের জন্য মঙ্গলময়। জানি না অপেক্ষা কি হয়। তবে কি জানেন তো, where the mind is without fear and the head held high, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, নিয়ন্ত্রণ রেখায় সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফিট উচ্চতায় তেরঙ্গা উড়ল। এই ছবি আমাদের গর্বিত করে। সত্যি মনের মধ্যে সেই বিশ্বাস জোগায়, সেই ভালোবাসাটা ফুটে ওঠে। দেশের জন্য ভালোবাসা। সীমান্তে কড়া পাহারা দিয়েও দেশের স্বাধীনতা দিবস সাড়ম্বরে উদযাপন করেছেন আমাদের বীর সেনা জওয়ানরা। জয় হিন্দ স্লোগান, ভারত মাতা কি জয় স্লোগান গায়ে কাঁটা দেয়। আরও একটা স্বাধীনতা দিবস, আবার অঙ্গীকারের দিন, দেশপ্রেম, ভারত মাতাকে শ্রদ্ধা জানানোর দিন। সারা বছরই থাকে এই শ্রদ্ধা, কিন্তু আজকের দিনে সে আবেগটা আর ঘরবন্দি থাকে না, মনবন্দি থাকে না, বেরিয়ে আসে বাইরে এই ছবিগুলোর সঙ্গে। দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হলো ৭৯তম স্বাধীনতা দিবস। জম্মু কাশ্মীর সীমান্তে যখন নিয়ন্ত্রণ রেখায় সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফিট
উচ্চতায় উড়ল তেরঙা, তখন আমাদের বাংলার কাটোয়া শহরে স্বাধীনতা দিবসের শোভাযাত্রায় 300 ফুট জাতীয় পতাকা। বিরাট, সেরকমই বিরাট দেশের জন্য আমাদের ভালোবাসা, ভালো লাগা, আমাদের শ্রদ্ধা। তেরঙা তো উড়ল আজ লাল কেল্লাতেও। গোটা বিশ্বের নজর কোথায়? শুরুতেই বললাম আলাস্কার ওই মিলিটারি বেসে, যেখানে বৈঠকে বসবেন পুতিন আর ট্রাম্প। কি হয় ঠিক তার বেশ কিছু ঘন্টা আগে আমাদের প্রধানমন্ত্রী খুব সাফ বার্তা দিয়ে দিলেন, মারের বদলা মার। চোখ তুলে তাকানোর চেষ্টা করলে উপড়ে ফেলা হবে সেই রক্তচক্ষু। স্বাধীনতা দিবসে লাল কেল্লা থেকে এই নাম না করেই সন্ত্রাসবাদের বাবা পাকিস্তানের পরমাণু হামলার হুমকির জবাব দিলেন প্রধানমন্ত্রী। भारत ने तय कर लिया है इन न्यूक्लियर की धमकियों को अब हम सहने वाले नहीं हैं। न्यूक्लियर ब्लैकमेल लंबे अरसे से चलाया, अब वो ब्लैकमेल नहीं सहा जाएगा। সন্ত্রাসবাদী আর তাদের লালন পালনকারী তাদের নিজেদের শর্তে জবাব দেবে ভারতীয় সেনা, বললেন প্রধানমন্ত্রী। आतंक को और आतंकी को पालने पोसने वालों को, आतंकियों को ताकत देने वालों को अब हम अलग अलग नहीं मानेंगे। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে বর্বর হামলা চালিয়েছে পাকিস্তান। মানে পাকিস্তানের মাটিতে জন্ম নেওয়া বড় হওয়া, মানে বর্ন অ্যান্ড ব্রট আপ জঙ্গিরা। তারপর সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দিতে অপারেশন সিঁদুর। এরপরেই জঙ্গিদের অভিভাবক ইসলামাবাদ নির্লজ্জভাবে আঘাত হানে। প্রত্যাঘাত করি আমরা, সেই সঙ্গে ফের আঘাত এলে তাকে যুদ্ধ হিসেবেই দেখব, বলে দিয়েছে বহু আগে নয়াদিল্লি। স্বাধীনতা দিবস উদযাপনের মঞ্চ থেকেও পাকিস্তানকে সে কথা মনে করালেন প্রধানমন্ত্রী। অপারেশন সিঁদুরে পাকিস্তানের 9টা জঙ্গি ঘাঁটি গুঁড়িয়েছি আমরা। আমাদের এয়ারফোর্স দুর্দান্ত পারফর্ম করেছে, আর তাই ওই ফাইটার জেটগুলো যে পাইলটরা চালিয়েছিলেন তাদেরকে আজ পুরস্কৃত করা হলো, সম্মানিত করা হলো, করলেন প্রধানমন্ত্রী। এটাও পাকিস্তানের জন্য আবার বার্তা, যারা পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়োয়, যারা পাকিস্তানের মতলব বুঝে মোকাবিলা করতে পারে, তারা আমাদের কাছে বীর। পেহেলগাঁওয়ের পরে আমরা সিন্ধু জল চুক্তি স্থগিত রেখেছি জানিয়ে পাকিস্তান খুব বিপাকে পড়েছে, তাই তড়পাচ্ছে, হুমকি হুঁশিয়ারি দিচ্ছে, सब फाका आवाज। हमने सब एक होके मोदी की बर्बारियत पे, मोदी के इस हमले के बारे में, मोदी के इस इरादे के बारे में आवाज़ उठाना है और जिद्दोजहद करना है ताकि इस जुल्म को भी हम रोक सकें। এই ফাঁকা আওয়াজকে কিভাবে নিচে করতে হয় সেই হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী। বললেন, आंख उठाने की भी कोशिश किए तो फोड़ देंगे। আমেরিকাকে পাশে পেয়ে এখন নিজেদের খুব শক্তিমান ভাবছে হেরো পাকিস্তান। এদিকে আমেরিকা রাশিয়ার সঙ্গে টেনশন নিয়ে বৈঠকে বসছে। পুতিন মানবে তো ভাবছেন ট্রাম্প। আর ওই ট্রাম্পের আশ্বাস পেয়ে পাকিস্তানের লাফানি আর কাকে বলে। লাল কেল্লা থেকে দুজনকেই নাম না করে স্পষ্ট বার্তা দিলাম আমরা। আজকের দিনে আরো একবার শপথ, পিওকে আমাদের হবেই। পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদের মাত্র 30 কিলোমিটার দূরত্বে বারামুল্লায় ভারতীয় সেনার খুব গুরুত্বপূর্ণ চৌকি। অপারেশন সিঁদুরে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন এই চৌকির সেনারা। স্বাধীনতা দিবসে জি 24 ঘন্টা পৌঁছে গিয়েছিল ওই চৌকিতে।
অপারেশন সিঁদুরে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের যে জঙ্গি লঞ্চ প্যাডগুলো গুড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা, তাদের মধ্যে একটি পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদের হাথলাঙ্গা নালা শিবির। এই শিবির থেকে মাত্র 30 কিলোমিটার দূরত্বে অবস্থিত উত্তর কাশ্মীরের বারামুলার হাজিপির সেক্টরের এই সেনা চৌকি। 9,825 फीट की ऊंचाई पर इस वक्त हम नियंत्रण रेखा पर जो भारतीय सेना के पास आखिरी चौकी है वहाँ पर है। यहाँ से पीछे इरफान आपको दिखा रहा है, जो पीछे आपको हल्की सी बस्ती दिख रही है नीचे, वो मुजफ्फराबाद पीओके का एरिया पड़ता है। ऑपरेशन सिंदूर में जो 9 ठिकाने ध्वस्त किए गए थे उनमें हाथलंगा नाला बाग सेक्टर में एक लॉन्चिंग पैड को ख़त्म किया था जो हिजबुल मुजाहिदीन का था। उसको इसी जगह पर स्ट्राइक करके ख़त्म कर दिया गया था, तो बिल्कुल नष्ट कर दिया गया था। নিয়ন্ত্রণ রেখার ওপারে অন্তত 30টি পাক সেনার চৌকিতে নজরদারি চালানো হয় এই সেনা চৌকি থেকে। প্রতি মুহূর্তের নজরদারির সঙ্গে সঙ্গেই চলে সেনাদের নিজেদের একেবারে সদা প্রস্তুত রাখার প্রক্রিয়াও। नियंत्रण रेखा पर जो जवान तैनात होते हैं उन्हें सतर्क और चौकस रखने के लिए यहाँ पर हर रोज़ फायरिंग में प्रैक्टिस होती है। इस वक्त भी यहाँ पर प्रैक्टिस हो रही है। इसे कहा जाता है स्पेकुलेटिव फायर, और ये फायर एंड मूव प्रैक्टिस यहाँ पर हो रही है। पहले राइट शोल्डर से फायर, फिर लेफ्ट शोल्डर से फायर। और ये प्रैक्टिस इसलिए ज़रूरी है एक जवान के लिए क्योंकि नियंत्रण रेखा पे हर दिन जो है इस तरह की एक्टिविटी नहीं होती है जिसमें कि इन्हें फायर करना पड़े, लेकिन ये चौकस रहें किसी भी खतरे से निपटने के लिए। उसके लिए ये फायरिंग सेशन हर दिन 1 घंटा एक सोल्जर हर चौकी पर करता है। हमारे जवान जो है नियंत्रण रेखा पर सक्षम है, नवीनतम हथियारों के साथ ज़बरदस्त ट्रेनिंग जो इनकी है उससे ये सिद्ध हो जाता है कि कहीं ना कहीं जो आतंकवाद का खात्मा करने का इन्होंने बेड़ा उठाया है उसमें ये बहुत हद तक तो सफल हुए हैं। उसको पूरी तरह से ख़त्म करने के लिए कुछ समय और ज़रूर लगेगा, लेकिन उसके लिए ये पूरे सक्षम हैं। নিয়ন্ত্রণ রেখা বরাবর সমস্ত চৌকিতে এভাবেই অতন্দ্র প্রহরা আর শত্রুর মোকাবিলায় নিয়োজিত ভারতীয় সেনা। অত্যাধুনিক সমরাস্ত্র আর সার্ভেলেন্স ইকুইপমেন্ট থাকলেও রয়েছে দুর্গম এলাকা আর প্রতিকূল আবহাওয়ার চ্যালেঞ্জও। সেই সব নিয়েই জীবন বাজি রেখে দেশ রক্ষার সাধনায় মগ্ন ভারতীয় সেনা। भारत माता की जय, इंडियन आर्मी की जय, जय हिंद, जय भारत, जय भारत। এক্ষুনি বলছিলাম না, রূপায়ণ একা নন, রূপায়ণ বিচ্ছিন্ন নন। বর্ধমান থেকে চলুন পুরুলিয়া, আর একটা ছবি দেখাবো। ৭৯তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে সরকারি আধিকারিকরা উপস্থিত, পতাকা উত্তোলন হচ্ছে, সবার মন খুশি। তার মধ্যেই এক ব্যবসায়ী আচমকা ব্লেড বের করে নিজের হাত পা কাটতে শুরু করলেন। কি ভয়ঙ্কর ভাবুন! কেন? কি হয়েছে তার? তিনি আত্মহত্যার চেষ্টা করছেন কেন? হুড়োহুড়ি পড়ে যায় পুরো অনুষ্ঠান, ভণ্ডুল। সবাই ব্যস্ত হয়ে পড়েন শিল্পপতিকে নিয়ে। কি হয়েছে কি হয়েছে জানার চেষ্টা। তারপর শিল্পপতি যা বললেন তার রূপায়ণের থেকে আলাদা কিছু নয়। জেলায় কোনো শিল্প নেই অভিযোগ করেছেন শিল্পপতি। কোনো নতুন শিল্প আসছে না। সঙ্গে আরো মারাত্মক অবস্থা, ভূমি আর ভূমি রাজস্ব দপ্তরের পাহাড় প্রমাণ দুর্নীতি। অভিযোগ ওই শিল্পপতির। ক্ষতির মুখে পড়ে দিশাহীন ব্যবসায়ী ধারালো ব্লেড দিয়ে নিজের শরীরকে ফালা করে আত্মহত্যার চেষ্টা করেছেন। পুরুলিয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য। পুরুলিয়ার জেলা শাসকের দফতরে তখন স্বাধীনতা দিবসের উদযাপন। সেই সময়ে আচমকা তাল কাটে ব্যবসায়ীর আত্মহত্যা করার চেষ্টায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ওই ব্যবসায়ীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবশ্য মাথায় ব্যান্ডেজ করে ছেড়ে দেওয়া হয়। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ফের জেলা শাসকের দফতরে হাজির হন ব্যবসায়ী। বারবার জেলা শাসকের দফতরে এলেও তিনি দেখা করেননি বলেই তার অভিযোগ। তাই আত্মহত্যার চেষ্টা করে প্রতিকার চাইলেন। এক্সট্রিম করাপশন হয়ে গেছে, সব পুরুলিয়ার ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, কোনো নতুন ইন্ডাস্ট্রি হচ্ছে না,
এলআর ডিপার্টমেন্ট বছরে 10 কোটি টাকা ঘুষ নিচ্ছে, ভালো করার জন্য নেই। বর্ধমানের বেকার যুবক শিক্ষিত আলু ভাজা বানাচ্ছেন, আর পুরুলিয়ার ব্যবসায়ী আত্মহত্যার চেষ্টা করছেন। দুজনেরই কারণ এক, দুজনেই পরিস্থিতির শিকার। চাকরি নেই, ব্যবসা হচ্ছে না, শিল্পের নামগন্ধ নেই, অভিযোগ। ওই যে বললাম, বেআব্রু করছে এরা আমাদের, আয়নার সামনে দাঁড় করাচ্ছে। আচ্ছা, এই ব্যবসায়ী তারপরে যুবক তারা যা বলছেন তার সঙ্গে সরকারের দাবির তো কোনো মিল নেই। প্রত্যেক বছর ঘটা করে বিজিবিএস হয় তো এখানে, আমরা সবাই জানি। বেশ কয়েকদিন ধরে চলে, বাইরের বহু শিল্পপতিকে ইনভাইট করা হয়, নামি দামি লোকজন আসেন, আর তারপর কত শিল্পের লগ্নের প্রস্তাব এলো তার বিরাট একটা সংখ্যা আমাদের সামনে আসে। তো তারপর আমরা এমএসএমই মানে ক্ষুদ্র আর মাঝারি শিল্পে কত ভালো করছি, কত এগোচ্ছি, মানুষ কতটা দিশা পাচ্ছেন রুজি রোজগারের ক্ষেত্রে, আমরা তো শুনি সে কথাগুলো। আমরা তো মুখ্যমন্ত্রীর মুখেও শুনেছি, বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই। স্বাধীনতার ৭৮ পেরোলাম, কি পেলাম? এখনো কি অনিশ্চয়তা আছে? বুঝতে গেলে আলু ভাজা খেতে হবে, শিক্ষিত আলু ভাজা। ব্যাপারটা কি খুলে বলি, ঝুলিতে রয়েছে এমএ পাশের ডিগ্রি, কিন্তু জোটেনি চাকরি। অগত্যা আলুই ভরসা। আলু ভাজায় বেছে নিলেন যুবক, তাও যেমন তেমন আলু ভাজা নয়, স্প্রিং আলু ভাজা। ব্যাপারটা কেমন দেখাচ্ছে একটু পরেই। সেই আলু ভাজা স্টল দিয়েছেন বর্ধমানের যুবক রূপায়ণ বিশ্বাস, আর সেই আলু ভাজার দোকানের নাম রেখেছেন শিক্ষিত বেকারের শিক্ষিত আলু ভাজা। ব্যাস, নজর কাড়ল আশপাশের লোকজনের। খোঁজ নিলাম শিক্ষিত আলু ভাজা কীরকম। যা দেখলাম তাতে দেখলাম কর্মসংস্থানের বেহাল ছবিটাই শিক্ষিত আলু ভাজা দেখাচ্ছে আমাদের। যুবক নিজে উচ্চশিক্ষিত, এমএ পাশ করে ফেলেছেন, তাই সরকারকে আয়না ধরালেন শিক্ষিত আলু ভাজা দিয়ে। দোকানের সাইনবোর্ডটা ভালো করে দেখুন, খেয়াল করুন, শিক্ষিত যুবক, শিক্ষিত বেকারের শিক্ষিত আলু ভাজা। নিশ্চয়ই আপনার চোখ আটকেছে, শিক্ষিত বানান এই যুবক নাকি এমএ পাস, এটা তার শিক্ষিত বানান এত শিক্ষিত হয়ে? ঠিক এই প্রশ্নটা আমার মনে এসেছিল। এই বানান কি সত্যি না জেনে ভুল করে লিখেছেন যুবক? তিনি শিক্ষিত বানান জানেন না, নাকি ইচ্ছে করে? রূপায়ণকে প্রশ্ন করেছিলাম, দেখুন। বানানটা একটু ভুল আছে, হ্যাঁ, ওটা
তার কারণ হচ্ছে নেগেটিভ বিজ্ঞাপন বলে একটা সাবজেক্ট থাকে আমাদের বাংলায়, সেইটার কারণে যাতে চোখে পড়ে মানুষের, তার জন্য মানে ভুল স্পেলিংটা রাখা হয়েছে। বাড়িতে মা বাবা, স্ত্রী, 3 বছরের ছেলে, চাকরি শুধু নেই, সংসার চলবে কি করে? উচ্চশিক্ষিত MA পাস বেকার যুবকের একটা চাকরির জন্য কাতর আর্তনাদ। চাকরি না পেয়ে বাধ্য হয়ে পেট চালাতে অন্য পথ বেছে নিয়েছেন। এখানে একটা ডিসক্লেমার দেওয়া ভীষণ জরুরি। অনেকেই বলবেন, আরে আলু ভাজা কি খারাপ জিনিস? একদম নয়। আলু ভাজা যখন শিক্ষিত হয় তখন তা আরও ভালো জিনিস। কিন্তু আলু ভাজার জন্য MA পাস করা জরুরি নয়। MA পাস কেউ আলু ভাজতেই পারেন, কিন্তু বাধ্য হয়ে যদি আলুকে বেছে নিতে হয়। যিনি স্বপ্ন দেখছিলেন ক্লাসে গিয়ে ইতিহাস, ভূগোল, বাংলা বা ইংরেজি পড়াবেন, তার কাছে খারাপ লাগাটা কি খুব অস্বাভাবিক? রোজগার তো করতে হবে, পেট তো চালাতে হবে। MA পাশের ডিগ্রি ঝুলিয়ে রাখলে তো আর টাকা আসবে না। তাই আলুই ভরসা। আলুকেই শিক্ষিত করে তুললেন যুবক। শিক্ষিত বেকারের শিক্ষিত আলু ভাজা। এই রকম স্বপ্ন অনেকেরই চুরি হয়ে গেছে, ওনারও চুরি হয়ে গেছে, চাকরিটা চুরি হয়ে গেছে। আমি যা শুনলাম যে উনি প্রাইমারিতে টেটে পাসও করেছিলেন, তারপর নাকি ওই র্যাঙ্ক জাম্প করে অন্যরা পেয়েছে, উনি পাননি। কর্মসংস্থানের এই ছবি, তারপরেই রাজনীতির চাপানুতর। রাজ্যের কর্মসংস্থানের করুণ দশা নিয়ে বারবার বিরোধীরা সরব। বারবার এই রাজ্যে কিচ্ছু হয় না, বিজেপি বলে আমরা এলে বিরাট শিল্প হবে। এমনকি রুটি রুজির কথা বলে বামেরাও। বর্ধমানের রূপায়ণ বিশ্বাসের কাহিনী নয়, সত্যি। সামনে আসতে ফের শাসক দলকে নিশানা করেছে বিরোধীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বলেন খেলা হবে, তাহলে এটাই তো হবে, যুবরা ঠেলা নিয়ে আলু বিক্রি করবে। এই রাজ্যে চাকরি কোথায়? মোদি মমতার ডিফারেন্স কোথায়? এই শিক্ষিত বেকারের শিক্ষিত আলু ভাজা সত্যি কি একেবারে বিচ্ছিন্ন কোনো ঘটনা? সত্যি কি শুধু রাজনীতির বিষয়? এটা গোটা সমাজের বিষয়। এই ছেলেটি আপনার বাড়ির কেউ হতে পারত, আপনার পরিচিত কেউ হতে পারত। সমাজের বিভিন্ন স্তরের মানুষ মুখ খুলেছেন। তারাও বুঝতে পারছেন এই মুহূর্তে আয়নার সামনে দাঁড়ানোটা জরুরি। কিন্তু উত্তর কি আসবে? আয়নার সামনে দাঁড়ানোর পর যে প্রশ্নগুলো আসছে, তার উত্তর কি আমরা পাব? সত্যি কি এই শিক্ষিত বেকাররা শিক্ষিত আলু ভাজাই বানিয়ে যাবে, নাকি আর একটা শিক্ষিত সমাজ বানানোর দায় দায়িত্ব পাবে? প্রশ্নটা লাখ টাকার। আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। মনে আছে? ঠিক আগের রাত 14ই আগস্ট 2024 সাল দখলের ডাক দিয়েছিলেন বেশ কিছু মানুষ, আর তাদের ডাকে সাড়া দিয়ে জনস্রোত সুনামির মতো রাজপথে আছড়ে পড়েছিল। সে কি স্বতঃস্ফূর্ত যোগদান মানুষের। 2025-এর 14ই আগস্ট সেরূপ দেখেনি, কিন্তু 2025-এর 15ই আগস্ট আবার সেই আরজিকরের স্মৃতি ফিরল। অন্তত বিরোধীদের অভিযোগ তাই। আবার কর্মক্ষেত্রে এক নার্সের খুনের ঘটনা। রাজনীতি উত্তাল হলো। তবে এর মধ্যে স্পষ্ট প্রশ্ন করছি আমি, যার খারাপ লাগে লাগুক, যা করছেন বিজেপি এবং বাম, কে কত বেশি শোকার্ত পরিবারের পাশে দেখানোর জন্য একে অন্যের বিরুদ্ধে ক্যামেরার সামনে বিষ উগড়ে দিচ্ছেন, এটাকে পাশে থাকা বলে না। এটাকে বলে ক্রেডিট নেওয়ার ছুতো। প্রতিযোগিতায় নেমেছে দুই বিরোধী। কি করছেন আপনারা? পাশে থাকা এটাকে বলে? ওই মৃত নার্সের বাবা পর্যন্ত বিরক্ত, তিনি মর্মাহত। বুঝেই উঠতে পারছেন না পাশে থাকার নামে এই দুটো দল করছেটা কি। আমাদের রাজ্যে সব কিছুতে রাজনীতি, তা বলে এইভাবে এত নক্কারজনক, এত খোলাখুলি।
আরজিকর কাণ্ডের বছর ঘুরতে না ঘুরতেই নার্সিংহোমে নার্সের রহস্য মৃত্যু। সিঙ্গুরের নার্সিংহোমে নার্সের অস্বাভাবিক মৃত্যুতে ধুন্ধুমার। বুধবার রাতে সিঙ্গুরের নার্সিংহোমের 4 তলার ঘর থেকে দীপালি জানা নামে নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি সম্পর্কের টানাপোড়েনের জেরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। যদিও মৃতার পরিবারের দাবি দীপালিকে খুন করা হয়েছে। ওরা বলছে গলায় দড়ি নিয়েছে, ওই ফার্স্ট যেটা টার্গেট, আর কোনো কিছু না। ওইটাই যাব। আপনার কি বক্তব্য? আমার বক্তব্য, আমার মেয়ে সুসাইড করে নেয় আর গলায় দড়িও নেয় না। এরা প্ল্যানমাফিকভাবে মেরে রাতের অন্ধকারে পুলিশের সঙ্গে হাত মিলিয়ে টাকা খাইয়ে লাশটাকে গায়েব করেছে। মানে অতএব এর আমি ময়নাতদন্ত চাইছি। পরিবারের অভিযোগ, না জানিয়েই মেয়ের দেহ কলকাতা মেডিকেল কলেজে ময়না তদন্তে পাঠিয়ে দেয় পুলিশ। আমি চেয়েছিলাম ওখানে শ্রীরামপুর সুপার স্পেশালিটিতে পোস্টমর্টম হবে। গত রাত্রে আমার সঙ্গে কথা হয়েছে ওখানকার সুপারের সঙ্গে। বর্তমানে আজকের সকালবেলা হঠাৎ দেখলাম এখানে তোমার মেডিকেলে নিয়ে এসছে। এই থেকে আমি আর কি বলবো, কি বোঝাবো, বলার মতো আমার কিছু নেই। আর আমি কিছু বলবো না। কোথায় চাইছেন আপনি পোস্টমর্টম? এমসি না হলে কমান্ডো চেয়েছিলাম। মৃতার ময়নাতদন্ত শ্রীরামপুর ওয়ার্লস হাসপাতালে করতে হবে, এই দাবিতে শুক্রবার সিঙ্গুরে বিক্ষোভ দেখায় বাম ও বিজেপি। ওয়ার্লস হাসপাতাল থেকে নার্সের দেহ অ্যাম্বুলেন্সে করে কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। আমাদের দাবি অবিলম্বে আজকে এখানে দাঁড়িয়ে শ্রীরামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের অভ্যন্তরেই পোস্টমর্টম করতে হবে। গতকাল বিকালবেলা যখন ভিডিওগ্রাফি ছাড়া পোস্টমর্টম তাড়াহুড়ো করছিলেন, তাহলে আজকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এখানে ভিডিওগ্রাফি সমেত কেন পোস্টমর্টম হবে না? আদতে দাঁড়িয়ে কি পুলিশ প্রশাসন চাইছে সমস্ত প্রমাণকে লোপাট করতে? কলকাতা মেডিকেল কলেজের পুলিশ মর্গে নার্সের দেহ নিয়ে আসা হলে তুলকালাম বেঁধে যায়। এমস বা আলিপুর কমান্ড হাসপাতালে ময়নাতদন্তের দাবিতে অ্যাম্বুলেন্সের দেহ আটকে বিক্ষোভ দেখায় বাম বিজেপি। ময়নাতদন্ত কোথাও হবে সেটা নিয়ে প্রথম থেকে পরিবারের তরফ থেকে জানিয়ে দেওয়া ছিল, হয় এমস হাসপাতাল না হলে কমান্ডে ময়নাতদন্ত করতে হবে। কিন্তু পুলিশ কোনোভাবে দেহ চিনিয়ে এনে মেডিকেল কলেজে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য আনা হয়েছে, কিন্তু সেই দেহের ময়নাতদন্ত এখানে করতে রাজি নয় পরিবার। একেবারে সব তাদের বক্তব্য, তারা কোনো মতেই চান না কলকাতা মেডিকেল কলেজে যে পুলিশ মর্গ রয়েছে সেই পুলিশ মর্গে ময়নাতদন্ত কোনো মতেই হবে না, তারা চান না। এই ঘটনা আরজিকর কাণ্ডের পুনরাবৃত্তি বলে অভিযোগ করেছেন বিরোধীরা। উঠছে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগও। অভয়া মারা গিয়েছিল, 4 পরিবার এখনো বিচার পায়নি। কালকে আরেক অভয়ার ঘটনা ঘটেছে সিঙ্গুরে, যাকে এখন নিয়ে যাওয়া হয়েছে কলকাতায়, নিয়ে যাওয়া হচ্ছে। মানে ঘটনাস্থল থেকে দূরে, আরো দূরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ যে কোনো মূল্যে প্রমাণ লোপ করবার একটা প্রচেষ্টা আছে। একজনের মৃত্যু হয়েছে, অস্বাভাবিক মৃত্যু, পুলিশ তদন্ত করছে। তো হঠাৎ সেটাকে পলিটিক্যাল ইস্যু কেন করতে যাচ্ছেন? মৃত্যু হয়েছে, মর্মান্তিক বাচ্চা মেয়ে, কেন এইভাবে মারা যাবে? এখন গলায় ফাঁস দেয়া ছিল, আত্মহত্যা, পুলিশকে একটু তো তদন্ত করতে দেবেন। নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে নার্সিংহোমের মালিক ও তাঁর প্রেমিককে। 1 বছর আগে আরজিকরে চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল দেশ জুড়ে। বিচারের দাবিতে এখনও পথ ছাড়তে নারাজ আন্দোলনকারীরা। বৃহস্পতিবারও রাত দখলের সাক্ষী থেকেছে রাজপথ। সেই আবহেই ফের নার্সের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তুঙ্গে উঠল বিতর্ক। 10,000 ফিট উচ্চতায় জাতীয় পতাকা উড়ছে, গর্বের মুহূর্ত আমাদের জন্য। লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলিত হলো, আর তারপর সেই বজ্রনিনাদ। আমরা কোনো ব্ল্যাকমেল সহ্য করব না, কোনো পরমাণুর হুমকি মেনে নেব না, কড়া বার্তা দেব, তৈরি আমরা। भारत ने तय कर लिया है न्यूक्लियर की धमकियों को अब हम सहने वाले नहीं हैं। न्यूक्लियर ब्लैकमेल लंबे अरसे से चलाया, अब ब्लैकमेल नहीं सहा जाएगा। আর এই ছবিগুলো দেখুন, আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।
আজ স্বাধীনতা দিবসে সীমান্তে কড়া পাহারায় ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরের পরেই সীমান্ত রেখা বরাবর টহলদারি বাড়িয়েছে সেনা। সেনার হাতে এখন আধুনিকতম সরঞ্জাম, সমরাস্ত্র AK-203 পর্যন্ত রয়েছে। সঙ্গে যৌথ উদ্যোগে ভারতীয় কারখানায় তৈরি হওয়া মারণাস্ত্র নিয়ে সীমান্তে দেশ আগলাচ্ছেন বীর সন্তানরা। এই যৌথ উদ্যোগ ভারত আর আমেরিকার। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির নজরদারির ব্যবস্থা। স্বাধীনতা দিবসে জি24 ঘন্টার ক্যামেরায় সেই দুর্গম নিয়ন্ত্রণ রেখায় সেনা প্রহরার ছবি, যা পাকিস্তানের মনে ভয়ে ধরানোর জন্য যথেষ্ট। আজকের দিনে আরো একবার শপথ, POK আমাদের হবেই। পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদের মাত্র 30 কিলোমিটার দূরত্বে বারামুল্লায় ভারতীয় সেনার খুব গুরুত্বপূর্ণ চৌকি। অপারেশন সিঁদুরে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন এই চৌকির সেনারা। স্বাধীনতা দিবসে জি24 ঘন্টা পৌঁছে গিয়েছিল ওই চৌকিতে। इस वक्त हम उत्तरी कश्मीर की नियंत्रण रेखा की आखिरी पोस्ट पर है। ये वो पोस्ट है जहां से ऑपरेशन सिंदूर को लड़ा गया था और यही जो उस पार मुजफ्फराबाद का बाग इलाका है, वहां पर आतंकियों का जो लॉन्चिंग पैड है उसको नष्ट किया गया था। आप देख सकते हैं कैसे भारतीय सेना के ये जवान जो है फेंस को बिल्कुल साथ लेकर गश्त कर रहे हैं, क्योंकि 15 अगस्त का मौका है और घुसपैठिया कोशिश करेंगे कोई खलबली करने की, इसलिए वो लोग सतर्क हैं। জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করতে এবং আন্তঃসীমান্ত গতিবিধি ট্র্যাক করতে সেনার হাতে এখন উন্নত অস্ত্রের পাশাপাশি একাধিক অত্যাধুনিক নজরদারি সরঞ্জাম। রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে আমেঠিতে তৈরি হচ্ছে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল AK-203। AK-47 এর তুলনায় আরও হালকা, আরও নিখুঁত, আরও উন্নত। AK-203 ভারতীয় সংস্করণের নাম শের। ইনসাস রাইফেলের জায়গায় এখন সেনার হাতে উঠছে এই অস্ত্র। AK-47 के ही सारे फीचर हैं इसमें, जो असॉल्ट राइफल है, लेकिन ये बनाई भारत में है, इससे आत्मनिर्भर भारत हुआ है। ये मैगजीन जो है इसमें करीब 30 राउंड जो है आप एक मैगजीन में आते हैं, लेकिन प्रति मिनट 700 से 800 फायर कर सकती है। ये रास्टिक हेलमेट है, ये ब्लास्टिक हेलमेट, इसमें ये बिल्कुल सुरक्षित इनका सर रह सकता है। ये थर्मल इमेजिंग के लिए आप देख 716 है, ये 1 मिनट में 700 से 750 राउंड फायर कर सकती है। इसका जो मैगजीन है 20 राउंड उसमें हो सकते हैं और इसमें आप देख सकते हैं यहाँ पर टेलीस्कोप भी लगा है, आप टारगेट को फिक्स भी कर सकते हैं। এখানেই শেষ নয়, ভারতীয় সেনার হাতে রয়েছে আরও এক প্রবল শক্তিশালী অস্ত্র, ফিনল্যান্ডের সাকো TRG-42 স্নাইপার রাইফেল। রেঞ্জ 1500 মিটার, রয়েছে উন্নত নাইট ভিশন, থার্মাল ভিশন। नियंत्रण रेखा के इन घने जंगलों में सबसे महत्वपूर्ण भूमिका अगर कोई चीज़ निभाती है तो वो स्नाइपर राइफल है। ये बंदूक आप जो देख रहे हैं फिनलैंड मेड है और इसे साइको स्नाइपर कहते हैं। इसकी रेंज जो है 1500 मीटर है। इस वेपन को अगर मैं डिस्क्राइब करूं, इसमें मैगजीन भी है, इसमें लॉक भी है और इसमें टेलीस्कोपिक जो है फीचर भी है। इससे आप बिल्कुल फिक्स कर सकते हैं टारगेट घुमाकर और उस टारगेट पे आप एक्यूरेट फायर कर सकते हैं 1500 মিটার तक। উন্নত মানের আগ্নেয়াস্ত্রের পাশাপাশি সীমান্তের দুর্গম এলাকাগুলিতে নজর রাখতে ব্যবহৃত হচ্ছে তৃতীয় চোখ, ত্রিনেত্র ড্রোন, আলট্রা হাই রিজলিউশন 3D ম্যাপিং এবং ডুয়াল সেন্সর পেলোডে সজ্জিত এই ড্রোন দিয়েও চলছে অতন্দ্র নজরদারি।
ये त्रिनेत्र ड्रोन है और इस ड्रोन के बारे में अगर हम बात करें तो ये 500 मीटर ऊपर तक जाता है और 5 किलोमीटर की पूरी सर्वेलेंस ये कर सकता है। इसकी विशेषता ये है कि दिन और रात दोनों समय अंधेरे में भी उजाले में भी दुश्मन को डिटेक्ट कर सकता है। डेंस फॉरेस्ट जो यहाँ पर आप देख रहे हैं नियंत्रण रेखा पर, वो उसमें भी मूवमेंट को ट्रेस कर सकते हैं। অস্ত্র এবং নজরদারির যন্ত্রে উন্নত প্রযুক্তি তো রয়েছেই, তবে এই সব কিছুর আগে যেটা রয়েছে তা হলো ভারতীয় বীর সেনার কঠোর অধ্যবসায়, আত্মত্যাগ ও অপরিসীম সাহস। भारत माता की जय, इंडियन आर्मी की जय, जय हिंद, जय भारत, जय भारत। টুকরো খবর আজও রেখেছি এক ঝলকে দেখাবো বলে। সিঙ্গুরে নার্সিংহোমে নার্সের রহস্য মৃত্যু, দেহ দখলের রাজনীতি, যুযুধান বাম বিজেপি, কোথায় ময়নাতদন্ত, অপেক্ষা ম্যাজিস্ট্রেটের নির্দেশের, টানাপোড়েনে অসহায় মৃতার বাবা। চাকরিহারা শিক্ষকের মৃত্যু ঘিরে বিতর্ক, কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু, সুবল সোরেনের মৃত্যুতে ক্ষোভ চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের, মুকুন্দপুরে বেসরকারি হাসপাতালে বিক্ষোভ। পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর হিন্দ মোটরের বাড়িতে চুরি, মেডেল থেকে ঘরের বেসিনের কল পর্যন্ত চুরি, চুরির ঘটনায় কান্নায় ভেঙে পড়লেন প্রাক্তন সাঁতারু। আজ আরো একটা খারাপ খবর, এক চাকরিহারা শিক্ষক মারা গেলেন। সেরিব্রাল হয়েছিল, সেরিব্রাল অ্যাটাক। পরিবার বলছে ভীষণ মানসিক চাপে ছিলেন, চাকরি নেই, রোজগার নেই, বাড়িতে ছোট্ট বাচ্চা, পরিবার পুরো। মানসিক চাপেই অসুস্থতা এবং মৃত্যু। বাকি চাকরিহারা যারা রয়েছেন তারা পথে নামলেন প্রতিবাদ করতে। সেখানেও তো রাজনীতি। প্রতিবাদটা কার বিরুদ্ধে? রাজ্যের সরকার। আবার একদল বিকাশ ভট্টাচার্যদের দিকে আঙুল তুলছে। হচ্ছেটা কি বলুন তো? মাঝখান থেকে শুধু এই সুবল সোরেনরা ছবি হয়ে যাচ্ছেন। যা বলি সত্যি বলি, সত্যি বলা আমার দায়িত্ব। প্রতিশ্রুতিবদ্ধ আমি আপনাদের কাছে, রোজ বলবো। রাত 8:55, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।